মুভির শুরু হয় মেলিসা নামের এক তরুণীকে দিয়ে, যে শহরের ঝামেলা থেকে দূরে নিজের স্বপ্ন পূরণ করতে জঙ্গলের ফরেস্ট রেঞ্জারের এক নতুন চাকরি করতে যাচ্ছিল। আজ তার চাকরির প্রথম দিন ছিল, তাই সে তার লুকআউট টাওয়ারের দিকে যাচ্ছিল। পথে তার বয়ফ্রেন্ড তাকে অনবরত মেসেজ পাঠাচ্ছিল। এই মেসেজগুলোর কারণে মেলিসা কিছুক্ষণের জন্য ফোনে মগ্ন হয়ে পড়ে, কিন্তু সে যখনই আবার রাস্তার দিকে তাকায়, হঠাৎ সে রাস্তার মাঝখানে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। এটি দেখে সে ঘাবড়ে যায় এবং সাথে সাথে ব্রেক করে গাড়ি থামায়। তারপর সে লোকটিকে দেখার জন্য গাড়ি থেকে নামে, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। মেলিসা বুঝতে পারল না যে লোকটি হঠাৎ কোথায় চলে গেল। তারপর সে যখনই আবার নিজের গাড়িতে ফিরল, সেই একই লোককে হঠাৎ তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মেলিসা তাকে বকা দিয়ে বলল যে এভাবে এখানে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক, কিন্তু লোকটি কিছুই বলল না। সে শুধু ইশারায় জানালো যে তার কথা বলার অনুমতি নেই। মেলিসার কাছে এই সবকিছু খুব অদ্ভুত মনে হলো এবং সে ভাবতে লাগলো যে এই লোকটি আসলে কে। তখনই সেখানে স্যাম নামের আরেকজন লোক তার বন্ধুর সাথে পৌঁছায়। স্যাম জানালো যে এটি তার বন্ধু স্কিয়ার এবং সে জঙ্গলের এই এলাকাটির দেখাশোনা করছিল। এটি শুনে মেলিসার দুশ্চিন্তা কিছুটা কমে, কিন্তু তখনই মেলিসার নজর তাদের অস্ত্রের উপর পড়ে, যার ফলে তার সন্দেহ হলো যে সম্ভবত তারা এখানে শিকার করছে। এটি শুনে স্যাম তাকে বোঝায় যে তারা শুধু এলাকার নজরদারি করছে এবং অস্ত্র তারা নিজেদের নিরাপত্তার জন্য সাথে রাখে। সে এও জানালো যে জঙ্গলে অস্ত্র রাখার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তাই চিন্তার কিছু নেই। মেলিসা তাদের থামানোর কোনো কারণ খুঁজে পেল না, তাই সে তাদের যেতে দিয়ে সামনে এগিয়ে গেল। তারপর কিছুটা সামনে যাওয়ার পর সে তার লুকআউট টাওয়ারের কাছে পৌঁছে যায়, যেখানে একটি গেট বন্ধ ছিল। সে গাড়ি থেকে নেমে গেট খুলে গাড়িটিকে ভিতরে নিয়ে যায়। তারপর সে আবার বাইরে এসে গেট বন্ধ করতে লাগে, কিন্তু তার খেয়াল ছিল না যে সেই সময় তার গাড়ির রেডিও হঠাৎ গোলমাল করতে শুরু করেছিল। সে যখন গেট বন্ধ করছিল, দূর থেকে একটি গাড়ি দ্রুত গতিতে তার দিকে আসতে দেখা যায়। মেলিসা ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি গেট বন্ধ করতে থাকে। সেই গাড়িটি একদম তার সামনে এসে থামে এবং তাতে বসা এক অপরিচিত লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যার ফলে পরিবেশটা অদ্ভুত এবং উত্তেজনাকার হয়ে ওঠে। তাই কোনো সমস্যায় না পড়ে মেলিসা তখন গাড়িতে বসে সেখান থেকে চলে যাওয়াই সঠিক মনে করে, যার পর সে নিজের লুকআউট টাওয়ারে পৌঁছে যায়। সেখানে তার সাথে বিলি নামের এক যুবকের দেখা হয়, যাকে বেশ তাড়াহুড়োর মধ্যে মনে হচ্ছিল। মেলিসা তাকে পথে ঘটে যাওয়া সেই অদ্ভুত ঘটনার কথা জানায়, কিন্তু বিলি তার কথায় কোনো আগ্রহ দেখায় না। সে শুধু এতটুকুই বলে যে ক্যাপ্টেন এইজুড অজুহাত পছন্দ করে না। তারপর সে বলল যে এই কাজ খুব একটা কঠিন নয় এবং তার কাছে এখানে অনেক খালি সময় থাকবে। সে এও জানায় যে সে এই এলাকায় অনেক অদ্ভুত জিনিস দেখেছে। এটি শুনে মেলিসা কিছুটা ঘাবড়ে যায়। কথা শেষ হতেই বিলি দ্রুত গাড়ির চাবি নিল এবং সময় নষ্ট না করে সেখান থেকে চলে যায়। বিলি চলে যাওয়ার পর মেলিসা উৎসাহিত হয়ে লুকআউট টাওয়ারের উপরে ওঠে। সেখানে সে কিছু মৌলিক জিনিসপত্র পায়। কিছুক্ষণ পর সে একঘেয়েমি অনুভব করতে লাগলো, তাই সে ভাবলো যে এবার জিনিসপত্র ভিতরে নিয়ে আসা উচিত। যার পর সে রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রেডিও কাজ করছিল না, কারণ জেনারেটর বন্ধ ছিল। তাই সে তখনই নিচে নেমে জেনারেটর চালু করে। তখনই সময় দেখে সে বুঝতে পারে যে সে রিপোর্ট দিতে দেরি করে ফেলেছে। অনেক চেষ্টার পর যখন সে রেডিওতে যোগাযোগ করে, তখন তার বস প্রথম দিনেই দেরি হওয়ার কারণে অসন্তোষ প্রকাশ করেন। মেলিসা কারণ বলার চেষ্টা করতে থাকে, কিন্তু যেমনটা বিলি বলেছিল, বস তার কোনো অজুহাতেই বিশ্বাস করলেন না এবং তাকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। এরপর মেলিসা দূরবীন দিয়ে জঙ্গলে পাহারা দিচ্ছিল, যাতে নিজের রিপোর্ট লিখতে পারে। তখনই হঠাৎ একটি পাখি উড়তে উড়তে কাচের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এটি দেখে সে চমকে ওঠে। তারপর মেলিসা দিনের রিপোর্ট শেষ করে রেডিও বন্ধ করে দেয়। প্রথম দিনেই এত সমস্যা হওয়ায় সে কিছুটা হতাশ হলো, কিন্তু সে সাহস হারালো না। সে নিচে নামলো এবং পাখিটিকে কবর দেওয়ার আগে সেটির একটি ছবি তুলল। তারপর সন্ধ্যা হতে হতে সে দিনের শেষ রিপোর্ট পাঠায় এবং কিছুক্ষণ উঁচুতে দাঁড়িয়ে জঙ্গলের সুন্দর দৃশ্য দেখতে থাকে। ওখানকার শান্তি তাকে কিছুটা স্বস্তি দিচ্ছিল। তারপর রাতে যখন সে খাবার তৈরি করছিল, তখনই সে রেডিওতে অন্য কোনো রেঞ্জারের আওয়াজ শুনতে পায়। মেলিসা তখনই রেডিওর কাছে যায় এবং তার সাথে যোগাযোগ করে। সেই রেঞ্জার অন্য একটি স্টেশনে কাজ করছিল। সে জানালো যে সে অনেকদিন ধরে সেখানে মোতায়েন আছে এবং বিলির সাথেও 1 মাস ধরে কথা বলেছে। মেলিসা ভাবলো যে তার এতক্ষণে বাড়ি চলে যাওয়া উচিত ছিল,
কিন্তু রেঞ্জার জানালো যে সে টানা 3টি শিপ নিয়েছে এবং এখন আরো 2 মাস এখানেই থাকবে, কারণ সে এই কাজ খুব পছন্দ করে। সে এও বলল যে আগে মানুষ ফরেস্ট রেঞ্জার হতে চাইতো, কিন্তু এখন এমন কাজের জন্য লোক খুব কম পাওয়া যায়। যখন মেলিসা জানালো যে সেও এখানে নিজের ইচ্ছেতে এসেছে, তখন রেঞ্জার খুশি হলো। তারপর সে বলল যে এখানে 2 ধরনের মানুষ আছে, কেউ যারা নিজেদের জীবনে কিছু খুঁজছে আর কেউ যারা নিজের সমস্যা থেকে পালিয়ে এখানে আসে। সে মেলিসাকে জিজ্ঞেস করলো যে সে এখানে কি কারণে এসেছে, কিন্তু মেলিসা উত্তর দেওয়ার আগেই সে কথোপকথন পরের দিনের জন্য স্থগিত করে এবং তাকে গুড নাইট বলে রেডিও বন্ধ করে দেয়। এরপর মেলিসা হেডফোন লাগিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ টাওয়ারের কাছে আকাশ থেকে একটি উজ্জ্বল জিনিস পড়তে দেখা যায়। পরের দিন সকালে মেলিসা কিছুক্ষণ ব্যায়াম করে এবং তারপর গোসল করার জন্য বাইরে যায়। তখনই তার মনে হলো যে কেউ দূর থেকে তাকে দেখছে। অস্বস্তি বোধ করে সে তখনই টাওয়ারের দিকে ফিরে এলো। বাস্তবে দূরের ঝোপের আড়াল থেকে স্কিয়ার তাকে দেখছিল, কিন্তু মেলিসা তাকে দেখতে পায়নি। সে দ্রুত উপরে যায় এবং দূরবীন দিয়ে জঙ্গল পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পেল না। তাই মেলিসা এটিকে এড়িয়ে গিয়ে নিজের রিপোর্ট পাঠিয়ে কিছুটা ঘুরতে বের হলো। হাঁটতে হাঁটতে সে পথে মাটিতে একটি বিপজ্জনক ফাঁদ দেখতে পায়। সে একটি লাঠির সাহায্যে সেটি সাবধানে নিষ্ক্রিয় করে এবং তারপর না থেমে সামনে এগিয়ে যেতে থাকে। সামনে গিয়ে সে একটি অদ্ভুত জিনিস পেল, যেমন কোনো পশুর খসে পড়া চামড়া, এবং তাতে নীল রঙের রক্ত লেগেছিল। এটি দেখে সে অবাক হয়ে গেল। তখনই পাশ থেকে কিছু আওয়াজ এলে তার নজর সেদিকে যায়। সেখানে সে একটি ফেলে রাখা স্পিকার এবং তার পাশে একটি তাঁবু দেখতে পায়। সে স্পিকার বন্ধ করে এবং তাঁবুর ভেতরে উকি দিয়ে সে সেখানে কাউকেই দেখতে পেল না। তারপর সে ফিরে যাচ্ছিল, তখনই হঠাৎ তার সামনে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে মহিলার পায়ে গভীর পোড়ার দাগ ছিল এবং সে খুব অদ্ভুত আওয়াজে বিড়বিড় করছিল। মেলিসা বুঝতে পারলো যে সে আহত এবং তার সাহায্যের প্রয়োজন। সে তাকে ধীরে ধীরে নিজের লুকআউট টাওয়ারের দিকে নিয়ে যেতে লাগলো। সেই সময় সে জানতে পারলো যে মহিলার নাম ছিল কনলি। তারপর তারা যত সামনে এগোচ্ছিল, পেছনের তাঁবুর আশেপাশে মাটিতে পুড়ে যাওয়া একটি বড় এলাকা দেখা যাচ্ছিল। টাওয়ারে পৌঁছে মেলিসা কলনিকে সিঁড়িতে বসিয়ে দেয়, কারণ সে অনবরত ভয় ও আতঙ্কে কিছু অসংলগ্ন কথা বলছিল। তখন মেলিসা ভাবলো যে আগে তাকে মেডিকেল সাহায্য দেওয়া জরুরি, তাই সে দ্রুত উপরে যায় যাতে রেডিওর মাধ্যমে সাহায্য চাইতে পারে এবং প্রাথমিক চিকিৎসার জিনিস নিয়ে আসতে পারে। কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় তার সোলার প্যানেল ভুলবশত নিচে পড়ে ভেঙে যায়। কিন্তু মেলিসা নিজেকে শান্ত রাখে এবং সাহায্য চাওয়ার উপর মনোযোগ দেয়। সে রেডিওতে পুরো পরিস্থিতি জানায় এবং রেস্কিউ টিম পাঠানোর অনুরোধ করে। জবাবে জানানো হলো যে ক্যাপ্টেন এজুড পাশেই টহল দিচ্ছেন এবং শীঘ্রই সেখানে পৌঁছে যাবেন। এটি শুনে মেলিসা তখনই ফার্স্ট এইড কিট নিয়ে নিচে এলো, কিন্তু নিচে পৌঁছে সে দেখলো যে কনলি সেখানে ছিল না। সে এদিক ওদিক তাকালো এবং দেখলো কনলি কিছুটা দূরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেলিসা তার কাছে গেল এবং বোঝার চেষ্টা করলো যে তার কি হয়েছে। কনলি এখানে কিছু বলছিল না, কিন্তু তার মুখে ছড়িয়ে থাকা ভয় পরিষ্কার বলে দিচ্ছিল যে যেন কোনো বড় বিপদ তাদের উপর আসতে চলেছে। অন্যদিকে ক্যাপ্টেন এজুড তার টিমের সাথে টহল দিচ্ছিল। তখনই সে কনলির রেস্কিউয়ের খবর পায়। তার এই সব কিছু পছন্দ ছিল না, কিন্তু সে নিজের কর্তব্য পালনে বাধ্য ছিল। অনিচ্ছা সত্ত্বেও সে মেলিসাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং লুকআউট টাওয়ারের দিকে এগিয়ে যেতে লাগলো। এরপর এজুড টাওয়ারে পৌঁছায়। মেলিসা তখনই তাকে কনলির পুড়ে যাওয়া পা এবং তার খারাপ অবস্থার কথা জানায়। একজন রেঞ্জার কনলিকে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। তারপর এজুড রেগে মেলিসার কাছে এলো। সে মেলিসাকে কঠোর স্বরে মনে করিয়ে দিল যে তার আসল ডিউটি টাওয়ারে থেকে জঙ্গলে ফায়ারওয়াচ করা, নাকি এদিক ওদিক জঙ্গলে ঘুরে বেড়ানো। তারপর যাওয়ার আগে সে মেলিসাকে আদেশ দিল যে পরবর্তী রিপোর্টের আগে সোলার প্যানেল ঠিক করতে হবে। এইসব ঘটনার কারণে মেলিসা মানসিকভাবে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল এবং কখন যে তার ঘুম চলে এলো সে নিজেও জানতে পারল না। যখন তার চোখ খুলল সে বুঝতে পারল যে সে আবার রিপোর্ট পাঠাতে দেরি করে ফেলেছে। তবুও সে নিজের ডিউটির প্রতি দায়িত্ব দেখিয়ে দ্রুত রিপোর্ট পাঠিয়ে দিল। কিন্তু তার মনে এই ভয় ছিল যে এবার সে শাস্তি অবশ্যই পাবে। ভাগ্যক্রমে সেই সময় অন্য দিক থেকে আরেকজন রেঞ্জার রয়কে পাওয়া গেল। সে মেলিসাকে চিন্তিত না হতে বলল এবং তাকে ভরসা দিল যে সব ঠিক হয়ে যাবে। যার পর মেলিসা নিচে গিয়ে জেনারেটর আবার চালু করে। উপরে ফিরে আসার পর সে মাটিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত সে ব্যাগটি তুলে খুলে দেখলো তার ভেতরে আলাদা আলাদা ধরনের বেশ কিছু পাথর ছিল। তারপর রাতে সে একটি ম্যাগাজিনে সেই পাথরগুলোর সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে এবং কনলির বলা কথাগুলো নিয়েও ভাবতে থাকে। তখনই রয়ের কল এলো।
সে পুরো ঘটনার খবর পেয়ে গিয়েছিল। সে মেলিসাকে সাহস দিল এবং বলল যে যদি সে সময়ে সাহায্য না করত তবে হয়তো কনলি বাঁচতে পারত না। রয়ের কথায় মেলিসা কিছুটা স্বস্তি পেল এবং তার মনে হলো যে অন্তত সে নিজের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করেছে। ইতিমধ্যে দূরের আকাশে একটি বড় ঝড় তৈরি হতে দেখা যাচ্ছিল। অন্যদিকে স্কিয়ারকেও জঙ্গলে এদিক ওদিক ঘুরতে দেখা গেল। সে মাটিতে কিছু খুঁজছিল এবং তখনই সে একটি উজ্জ্বল পাথর দেখতে পায়, ঠিক তেমনটাই যা মেলিসা ব্যাগে পেয়েছিল। এবং অন্যদিকে মেলিসা মাত্রই রয়ের সাথে কথা শেষ করেছিল যে হঠাৎই কারেন্ট চলে যায়। সে ভাবল যে এত ক্লান্তির পর আজ তাড়াতাড়ি শুয়ে পড়াই ঠিক হবে। তারপর সে হেডফোন লাগালো, কিন্তু তখনই তার ফোন বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময় না শুয়েই রেডিও নিজে নিজে চালু হয়ে যায়। মেলিসার কাছে এটি খুব অদ্ভুত লাগে এবং সে সাবধানে রেডিওর কাছে যায়। সে মাইক্রোফোন তুলে জিজ্ঞেস করলো যে কেউ লাইনে আছে কিনা, কিন্তু কোনো জবাব পাওয়া যায় না। সে যখনই পেছনে সরতে যায় হঠাৎ ফ্রিকোয়েন্সি নিজে নিজেই বদলাতে লাগে এবং রেডিও থেকে একটি অত্যন্ত ভীতিজনক আওয়াজ ভেসে আসে। এটি শুনে মেলিসা ভয়ে কুঁকড়ে যায়। পরদিন সকালে সে আগের মতো উৎসাহ অনুভব করছিল না, তবুও সে নিজের দায়িত্ব পালন করা চালিয়ে যায়। যদিও এজুর তাকে টাওয়ারে থাকতে বলেছিল, তবুও মেলিসা সেই আদেশ উপেক্ষা করে এবং ক্যাম্প তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সে নিজের ব্যাগ গুছিয়ে নেয় এবং টাওয়ার থেকে নিচে নেমে জঙ্গলের দিকে রওনা হয়। সে যখন সেই পুড়ে যাওয়া ক্যাম্পে পৌঁছায় তখন সেখানে ছবি তুলতে শুরু করে। তখনই সেখানে একজন ক্যাম্পার চলে আসে এবং তার সাথে কথা বলতে থাকে। সে জানতে চেয়েছিল যে এখানে আসলে কি ঘটেছে। মেলিসার কাছে কোনো নিশ্চিত উত্তর ছিল না। সে শুধু এতটুকু বলতে পারে যে হয়তো কোনো পশুর হামলা হয়ে থাকবে। ক্যাম্পার জিজ্ঞেস করলো যে তার কি চিন্তিত হওয়া উচিত, কারণ তার ক্যাম্প এখানেই কাছে ছিল। মেলিসা মনে মনে বুঝে নিয়েছিল যে এটি কোনো ভাল্লুকের কাজ একেবারেই ছিল না, এটি অন্য কিছু এবং অনেক বেশি বিপজ্জনক। কিন্তু মেলিসার এখন আর কথা বলার ইচ্ছে ছিল না, তাই সে চুপ থেকে নিজের কাজে মন দিল। ক্যাম্পার তার নীরবতা বুঝতে পারল এবং তার নিজের ক্যাম্পের দিকে ফিরে গেল। যাওয়ার আগে সে সাবধান থাকার পরামর্শ দিল। তার এই কথা শুনে মেলিসা কিছুটা সতর্ক হলো এবং সাবধানতা হিসেবে তারও একটি ছবি তুলে নিল। সেই রাতে মেলিসা টাওয়ারের ব্যালকনিতে বসে দূরের ঘন জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। তার ঘুম আসছিল না, তাই সময় কাটানোর জন্য সে রয়ের সাথে রেডিওতে কথা বলতে শুরু করলো। রয় এবার এটি বোঝানোর চেষ্টা করলো যে মেলিসা নিজের জীবনে কোনো জিনিস থেকে পালিয়ে বেড়াচ্ছে। রয় অনুভব করলো যে সে খুব ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছে, কিন্তু সে জানালো যে তার স্ত্রী একজন মনোবিজ্ঞানী ছিলেন, তাই মানুষের আবেগ বোঝার কিছুটা অভিজ্ঞতা তার হয়ে গিয়েছিল। কথা বলতে বলতে মেলিসা জানতে পারলো যে রয়ের স্ত্রী সম্প্রতি মারা গেছেন। এটি শুনে মেলিসা দুঃখ পেল, কিন্তু রয় বলল যে সে যখন এই টাওয়ার থেকে গাছ আর পাহাড় দেখত তখন তার নিজের স্ত্রীর শুধু ভালো স্মৃতিগুলোই মনে পড়ত। রয়ের কথা শুনে মেলিসা তার প্রতি একটি আপনভাব অনুভব করতে লাগলো, তাই সে নিজের মনের কথা বলা শুরু করলো। সে জানালো যে সে এখানে এই জন্য এসেছিল যাতে নিজের জীবনে নতুন কোনো অর্থ খুঁজে পায়। সে নিজের পুরনো জীবনে একেবারেই সুখী ছিল না এবং তার মনে হয়েছিল যে এই জায়গায় থাকলে সে নিজেকে ঠিক করতে পারবে। সে এটিও অনুভব করছিল যে সে নিজের সমস্যা থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু রয় তাকে সাহস দিল যে সে যেন নিজের ভয়ের মোকাবেলা করে এবং নিজের জন্য সেই কাজই করে যাতে সে প্রকৃত খুশি পেতে পারে। পরদিন সকালে মেলিসা প্রতিদিনের মতো নিজের ডিউটি শেষ করে এবং তারপর দ্রুত জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। সেই রহস্যময় লোকটিকে যাকে সে আগে দেখেছিল তাকেও সেই জঙ্গলে ঘুরতে দেখা গেল। জঙ্গলে সামনে এগোতে এগোতে মেলিসা হঠাৎ একটি ভীতিজনক আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ অনবরত জোরালো হতে থাকে, যার ফলে মেলিসা ভয় পেয়ে দৌড়াতে থাকে। কিন্তু দৌড়ানোর সময় তার পা একটি লুকানো ফাঁদে আটকে যায়। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু পায়ে তীব্র যন্ত্রণা শুরু হলো এবং তার ভয় আরো বেড়ে গেল, কারণ সেই ভয়ানক আওয়াজ আবার আশেপাশে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। তখনই সেই রহস্যময় লোকটি সেখানে পৌঁছে গেল এবং সে মেলিসাকে ফাঁদ থেকে বের হতে সাহায্য করলো। যদিও সে তাকে বের করে দিল, কিন্তু মেলিসা এখনো তাকে বিশ্বাস করতে পারছিল না। যন্ত্রণার কারণে সে কষ্টে উঠে দাঁড়ালো এবং ভাবতে লাগলো যে সে হয়তো এখন আর হাঁটতে পারবে না। এটি বুঝেই লোকটি তখন তাকে টাওয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বলল। এটি শুনে মেলিসা চমকে গেল, কারণ সে কখনো তাকে নিজের লুকআউট টাওয়ারের কথা বলেনি। লোকটি দাবি করলো যে মেলিসা আগেই বলেছিল, কিন্তু মেলিসার কাছে এখন তার সব কথাই অদ্ভুত মনে হতে লাগলো। এটি ভেবে সে ধীরে ধীরে পিছনে সরতে লাগলো এবং পরিষ্কার করে দিল যে তার আর কোনো সাহায্যের প্রয়োজন নেই। সে তার বিশ্বাস যে তার অনেক চেষ্টা করছিল, কিন্তু মেলিসা সতর্ক থেকে তার থেকে দূরে যেতে লাগলো। হঠাৎই সেই লোকটি রেগে গেল এবং জোর দিয়ে বলল যে তাকে যেভাবেই হোক মেলিসাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এটি শুনেই মেলিসা ভয় পেয়ে গেল, কিন্তু সে তখনই সাহস সঞ্চয় করলো এবং নিজের বেয়ার স্প্রে বের করে তার দিকে তাক
করলো। লোকটি তার এই পদক্ষেপকে ভুল বলল এবং রাগে বলল যে মেলিসার কাছে এমন জিনিস আছে যা তারই। সে সতর্ক করলো যে সে ওই জিনিস নিয়েই ছাড়বে, মেলিসা তার কথা মানুক আর না মানুক। লোকটি সামনে এগোতেই মেলিসা তখনই তার উপর বেয়ার স্প্রে ছিটিয়ে দিল, কিন্তু সেটির কোনো প্রভাব হলো না। এতে সেই লোকটি আরো বেশি রেগে গেল। সে তার হাত থেকে স্প্রে কেড়ে নিল এবং জোর দিয়ে তাকে নিজের সাথে যেতে বলল। এই সময়ের মধ্যে স্যাম এবং বাক সেখানে পৌঁছে গেল এবং পরিস্থিতি বুঝতেই স্যাম তখনই মেলিসাকে ধরে পেছনে সরিয়ে নিল। অন্যদিকে বাক সেখানেই দাঁড়িয়ে সেই লোকটিকে আটকানোর জন্য তার সামনে দাঁড়ালো। সেই লোকটি অনবরত বাকের দিকে এগোতে থাকলো। বাক গুলি করার চেষ্টা করলো, কিন্তু তার লক্ষ্য ভ্রষ্ট হলো। তারপরের মুহূর্তেই সে লোকটি বাকের কাছে পৌঁছে গেল এবং তার গলা চেপে ধরলো। তারপর সে বাকের পকেট থেকে একটি অদ্ভুত বস্তু বের করলো এবং সেই মুহূর্তেই সে বাককে নির্মমভাবে মেরে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে স্যাম এবং মেলিসা ঘাবড়ে যায় এবং নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত গাড়ির দিকে দৌড়ায়। তারা তখনই গাড়িতে বসলো এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু স্যাম যখনই গাড়ি স্টার্ট দিল সেই রহস্যময় লোকটি আবার হঠাৎ উপস্থিত হলো এবং মেলিসার একদম কাছে দাঁড়িয়ে তার দিকে তাকাতে লাগলো। গাড়ির সামনে এগিয়ে যাওয়ার আগেই সেই লোকটি তার অলৌকিক শক্তি দিয়ে গাড়িটি ধরে থামিয়ে দিল। তখনই মেলিসা দ্রুত প্রতিক্রিয়া দেখালো। সে স্যামের ধনুক তুলে নিল এবং লোকটির দিকে লক্ষ্য স্থির করলো। এটি দেখে লোকটি গাড়ি ছেড়ে দেয় এবং তাদের সতর্ক করে যে সে শীঘ্রই আবার দেখা করবে। পথে স্যাম মেলিসার উপর রেগেছিল, কারণ সে আগে থেকেই তাকে এখানকার অদ্ভুত এবং বিপজ্জনক মানুষগুলোর ব্যাপারে সতর্ক করেছিল। মেলিসা তখনও ট্রমার মধ্যে ছিল এবং বুঝতে পারছিল না যে সেই লোকটি আসলে কে ছিল। স্যাম পরিষ্কার জানালো যে সে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং কোনো শয়তানের মতো প্রাণী ছিল। মেলিসার মন এখন আবারও অশান্ত হতে লাগলো। তখনই সে স্যামকে জিজ্ঞেস করলো যে স্কিয়ার কোথায়। স্যাম বলল যে তারা তাকেই খুঁজতে যাচ্ছে, কারণ সেও সেই হামলার সময় কোথাও নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা সামনে এগোলো এবং কিছু দূরে স্কিয়ারকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। স্যাম তখনই নিচে নামে এবং স্কিয়ারকে সাহায্য করার জন্য তার কাছে যায়, আর সে মেলিসাকে গাড়িতেই থাকতে বলে। কিন্তু তখনই মেলিসা সেই লোকটিকে ফিরে আসতে দেখে। সে ভয় পেয়ে যায় এবং স্যামকে সাবধান করার জন্য হর্ন বাজাতে লাগে। সে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি চালু হলো না। সে যখন পেছনে ফিরে তাকায় তখন সেই লোকটি তার একদম কাছে দাঁড়িয়েছিল। সে গাড়ির দরজা হ্যাঁচকা টানে উপড়ে ফেলে এবং মেলিসাকে ধরতেই যাচ্ছিল যে স্যাম পেছন থেকে তার উপর হামলা করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। স্যাম তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করে এবং দুজনের মধ্যে জোরদার লড়াই শুরু হয়ে যায়। মাঝপথে স্যাম নিজের পকেট থেকে সেই উজ্জ্বল পাথরটি বের করে এবং তার মনোযোগ সরাবার জন্য দূরে ছুড়ে দেয়। পাথরটি পড়তেই সেই লোকটি কিছু মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু স্যাম সুযোগ হাতছাড়া করে না এবং তখনই তাকে ধরে তার গলা টিপতে লাগে। এই সুযোগের ফায়দা তুলে মেলিসা দৌড়ে পালায় এবং পাশের একটি কেবিনে লুকিয়ে পড়ে, কিন্তু সে লোকটি শীঘ্রই স্যামের উপর ভারী হয়ে পড়ে এবং তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। সে স্যামের কাছ থেকে সেই অদ্ভুত অবজেক্ট তুলে নেয় এবং মেলিসার দিকে এগোতে থাকে। মেলিসা হিসড়ে দূরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে তাকে খুঁজতে খুঁজতে বলতে লাগে যে তার শুধু সেই জিনিসটাই চায় যা মেলিসা তার থেকে নিয়ে এসেছে। সে সতর্ক করে যে পালানোর কোনো জায়গা নেই, যদি সে মেনে নেয় তবে হয়তো সে তাকে ছেড়ে দেবে। তারপর সে পাশের তাঁবুর দিকে এগোলো, এই ভেবে যে মেলিসা সেখানেই লুকিয়ে আছে, কিন্তু এটি একটি ফাঁদ ছিল যার ফায়দা তুলে মেলিসা অন্যদিকে পালিয়ে যায়। তখনই স্কিয়ারকে আবার দেখা যায়। সে লোকটিকে জিজ্ঞেস করে যে তার সাথে কি হয়েছে। সেই লোকটি হাসতে হাসতে বলে, আমি তোমাকে এমন গিফট দিয়েছি যা তোমার এই মানবিক শরীর কখনো দিতে পারতো না। এটি বুঝে স্কিয়ার মেলিসাকে পালানোর জন্য বলে এবং নিজেই সেই লোকটির মোকাবেলা করতে লাগে, কিন্তু সেই লোকটি বিদ্যুতের মতো গতিতে তার কাছে পৌঁছায় এবং অনবরত আঘাত করে স্কিয়ারকে মেরে ফেলে। লড়াইয়ের মাঝে সেই রহস্যময় লোকটির নজর এবার আবার মেলিসার উপর গিয়ে স্থির হয়। মেলিসা ভয় পেয়ে পেছনে সরতে থাকে এবং পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তার অলৌকিক গতির সামনে পালানো বৃথা ছিল এবং কিছুক্ষণের মধ্যেই সে তার সামনে পৌঁছে যায়। মেলিসা পাশে পড়ে থাকা একটি কাঠ তুলে নেয় এবং নিজেকে সামলানোর চেষ্টা করে। তার মনে শুধু একটি প্রশ্ন ছিল, এই লোকটি আসলে তার কাছে কি চায়। সেই লোকটি শুধু হাসে, যেন সে জানতো যে মেলিসা এখানে সত্যটি জানে না। মেলিসা তার ওপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে সহজেই তার হামলা রুখে দেয়। এই সময়ের
মধ্যে মেলিসার নজর তার হাতে পড়া একটি অদ্ভুত তাবিজের উপর পড়ে। সেই লোকটির ইশারায় পরিষ্কার মনে হচ্ছিল যে এটি কোনো বড় বস্তুর ছোট্ট একটি অংশ মাত্র এবং মেলিসা তার সাথে যুক্ত কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অজ্ঞাত ছিল। তারপর সে মেলিসার চুল ধরে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে, কিন্তু মেলিসা মাটি থেকে একটি পাথর তুলল এবং তার কবজিতে জোরে আঘাত করলো যাতে তাবিজটি নষ্ট হয়ে যায়। এটি দেখে লোকটি রেগে পাগল হয়ে যায় এবং মেলিসাকে আক্রমণ করতে পিছনে ফেলল, কিন্তু তখনই মেলিসা সেই পাথরটি দিয়েই তার মাথায় জোরে আঘাত করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার মাথা থেকে নীল রক্ত বইতে শুরু করে। তারপর সুযোগ পেতেই মেলিসা সেখান থেকে পালায়। সেই লোকটি নিজের মাথা থেকে রক্ত বের হওয়া দেখে আরো বেশি রেগে যায়। লোকটি মেলিসার পিছু নিতে থাকে, কিন্তু তার শরীর দুর্বল হয়ে পড়ছিল। তারপর মেলিসা দৌড়াতে দৌড়াতে নিজের লুকআউট টাওয়ারে পৌঁছে যায়। সে দ্রুত উপরে উঠে সেই অজানা পাথরগুলো লুকিয়ে ফেলে এবং নিজের নিরাপত্তার জন্য একটি কুঠার তুলে নেয়। এই সময় টাওয়ারে একজন অপরিচিত ব্যক্তিকে দেখা যায়। এটি দেখে সে আরো ভয় পেল এবং সতর্ক হয়ে পেছনে সরে এলো। তারপর সে জানতে পারল যে এই অপরিচিত ব্যক্তিটি আর কেউ নয়, সেই রয়, যার সাথে সে প্রতি রাতে রেডিওতে কথা বলতো। কিন্তু তখনই সেই রহস্যময় লোকটি উপরে চলে আসে এবং রয়কে জোরে ধাক্কা দিয়ে টাওয়ার থেকে নিচে ফেলে দেয়। এবার সেই লোকটি টাওয়ারে ঢুকে সেই পাথরগুলো খুঁজতে থাকে। মেলিসা ভয়ে নিচে পড়ে থাকা রয়কে দেখছিল। সাহস জুগিয়ে মেলিসা সিদ্ধান্ত নিল যে সে মোকাবেলা করবে। সে বাকি থাকা পাথরগুলো তুলল এবং টাওয়ার থেকে নিচে ছুঁড়ে ফেলে দিল। লোকটি সেই পাথরগুলোর পেছনে দৌড়ে গেল। মেলিসাও কুঠার নিয়ে নিচে নামলো এবং রয়ের কাছে গেল। রয় তখনও বেঁচে ছিল, কিন্তু খুব গুরুতরভাবে আহত হয়েছিল। ওদিকে সেই লোকটি ঘাবড়ে গিয়ে পাথরগুলো খুঁজতে থাকে, কিন্তু সে বুঝতে পারল যে এগুলো তো সাধারণ পাথর। সে রাগে মেলিসার দিকে এগোলো এবং যখনই সে হামলা করতে যায়, মেলিসা কুঠার দিয়ে তার কাঁধে আঘাত করে, যার কারণে সে যন্ত্রণায় মাটিতে পড়ে যায় এবং মেলিসা ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে। সেই সময় আমরা জানতে পারি যে এই প্রাণীটি নিজের চেতনা যে কোনো শরীরে প্রবেশ করাতে পারে। তখনই হঠাৎ রয়ের শরীর অদ্ভুতভাবে কাঁপতে এবং নড়তে শুরু করে, যেন সেই প্রাণীটি তাকে নিজের বশে করার চেষ্টা করছে। রয়কে এভাবে নড়তে দেখে মেলিসা ভয় পেয়ে গাড়ির দিকে দৌড়ায়। সে সাহায্যের জন্য রেডিও চালু করে। তখনই সেই প্রাণীটি নিজেই রেডিওতে কথা বলতে শুরু করে। তারপর সে রয়ের শরীর টেনে হিঁচড়ে মেলিসার দিকে এগোতে থাকে, কিন্তু রয়ের গুরুতর ক্ষতর কারণে সে তার শরীর ছাড়তে বাধ্য হলো এবং কয়েক সেকেন্ডের মধ্যেই রয় নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এবং মাটিতে পড়ে হাঁপাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে এজুড এবং বিলিও সেখানে পৌঁছে গেল। এজুড মেলিসার ভীত অবস্থা দেখে তাকে বেশি প্রশ্ন করলো না। সে তখনই তাকে গাড়িতে বসালো এবং সেখান থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। বিলিকে সেখানেই রেখে যাওয়া হলো যাতে সে সেখানে পড়ে থাকা লাশগুলো এবং আশেপাশের পরিস্থিতি তদন্ত করতে পারে। তখন বিলি সেখানে এক ধরনের কালো কাদা দেখতে পেল এবং সে কিছু না ভেবেই সেটি ছুঁয়ে দেখলো। এজুড মেলিসাকে বলল যে সে যেন গাড়িতে থাকে আর সে টাওয়ার থেকে তার জিনিসপত্র নিয়ে আসছে। সে বিলিকে বলল যে এখন থেকে সেই মেলিসার পোস্ট সামলাবে, কারণ নতুন রেঞ্জার পাওয়া মুশকিল। তারপর মেলিসাকে নিয়ে এজুড চলে গেল এবং ওদিকে বিলি সাপ্লাই বাকেটের মধ্যে পাথরটি খুঁজে পায়। সবশেষে আমরা জানতে পারি যে সেই প্রাণীটি এখন বিলির শরীরে ঢুকে পড়েছে এবং এরই সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে এইরকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন দেখতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।